নমস্কার বন্ধুরা। গল্প পাঠের আসরে আমার আজকের গল্প সত্যজিৎ রায়ের সদানন্দের ক্ষুদে জগৎ। আজ আমার মনটা বেশ খুশি খুশি, তাই ভাবছি এই বেলা তোমাদের সব ব্যাপারটা বলে ফেলি। আমি জানি তোমরা বিশ্বাস করবে। তোমরা তো আর এদের মতো নও, এরা বিশ্বাস করে না। এরা ভাবে আমার সব কথাই বুঝি মিথ্যে আর বানানো। আমি তাই আর এদের সঙ্গে কথাই বলি না। এখন দুপুর, তাই এরা কেউ আমার ঘরে নেই, বিকেল হলেই আসবে। এখন আছি কেবল আমি আর আমার বন্ধু লাল বাহাদুর, লাল বাহাদুর সিং। উহ, কাল কি ভাবনাটাই ভাবিয়েছিল ও আমাকে। ও যে আবার ফিরে আসবে তা ভাবতেই পারিনি। ওর ভীষণ বুদ্ধি, তাই ও পালিয়ে বেঁচেছে। আর কেউ হলে এতক্ষণে মরে ভূত হয়ে যেত। এই দেখো, বন্ধুর নামটা বলে দিলাম আর নিজের নামটাই বলা হলো না। আমার নাম শ্রী সদানন্দ চক্রবর্তী। শুনলেই দাড়িওয়ালা বুড়ো বলে মনে হয় না? আসলে আমার বয়স কিন্তু 13। নাম যদি বুড়োটে হয় তা সে আমি কি করব? আমি তো আর নিজের নাম নিজে দেইনি, দিয়েছিলেন আমার ঠাকুমা। অবশ্যই উনি যদি আগে থেকে টের পেতেন যে নামটার জন্য আমার খুব মুশকিল হবে, তাহলে নিশ্চয়ই অন্য নাম দিতেন। উনি তো আর জানতেন না যে সবাই খালি আমার পেছনে লাগবে আর বলবে, তোর নাম না সদানন্দ? তবে তুই অমন গোমরা ভূত কেন রে? তোর মুখে হাসি বুঝি তোর কুষ্ঠিতে নেই? সত্যি, এদের যদি একটুও বুদ্ধি থাকে, খালি খ্যাক খ্যাক করে খ্যাকশিয়ালের মতো হাসলেই বুঝি আনন্দ বোঝায়। সব রকম আনন্দে কি আর হাসা যায়, না হাসা উচিত? যেমন ধরো, তুমি হয়তো কিছু না ভেবে মাটিতে একটা কাঠি পুঁতেছ, আর হঠাৎ দেখলে একটা ফড়িং খালি খালি উড়ে উড়ে এসে কাঠিরই ডগায় বসছে। এটা তো ভীষণ মজার ব্যাপার। কিন্তু তাই বলে তুমি সেটা দেখে যদি হো হো করে হাসো, তাহলে তো লোকে পাগল বলবে। যেমন আমার এক পাগলা দাদু ছিলেন। আমি অবশ্যই তাকে দেখিনি, কিন্তু বাবার কাছে শুনেছি তিনি নাকি কারণ টারণ না থাকলেও হো হো করে হাসতেন। এমনকি শেষে যখন পাগলামি খুব বাড়ার দরুন বাবা, ছোট কাকা, অবিনাশ কাকা এরা সব মিলে তাকে শেকল দিয়ে বাঁধছিল, তখনও নাকি তার হাসতে হাসতে পেটে খিল ধরবার জোগাড়। আসল কথা কি জানো? আমি যেসব জিনিসে মজা পাই সেসব জিনিস হয়তো বেশিরভাগ লোকের চোখেই পড়ে না। আমার বিছানায় শুয়ে শুয়েই কত মজার জিনিস দেখি আমি। মাঝে মাঝে জানালা দিয়ে শিমুলের বিচি ঘরে উড়ে আসে, তাতে লম্বা রোয়া থাকে, আর সেটা এদিক ওদিক শূন্যে ভেসে বেড়ায়। সে ভারী মজা। একবার হয়তো তোমার মুখের কাছে নেমে এলো, আর তুমি ফু দিতেই হুশ করে চলে গেল কড়িকাঠের কাছে। আর জানলার মাথায় যদি একটা কাক এসে বসে, তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে তো ঠিক যেন মনে হয় সার্কাসের সং। আমি তো কাক এসে বসলেই নড়াচড়া বন্ধ করে কাঠ হয়ে পড়ে থাকি, আর আর চোখ দিয়ে কাক বাবাজির তামাশা দেখি। অবশ্যই আমায় যদি জিজ্ঞেস করো যে সবচেয়ে বেশি মজা কিসে পাই, তাহলে আমি বলবো পিঁপড়ে। এখন অবশ্যই শুধু মজা বললে ভুল হবে, কারণ এখন এখন না, থাক।
আগেই যদি আশ্চর্য ব্যাপারগুলো বলে দিই তাহলে তো সব মাটি হয়ে যাবে। তার চেয়ে বরং শুরু থেকেই বলি। আজ থেকে প্রায় ১ বছর আগে আমার একবার খুব জ্বর হয়েছিল। সেটা যে নতুন কিছু জিনিস তা নয়, জ্বর আমার প্রায়ই হতো, সর্দি জ্বর। মা বলতেন সকাল সন্ধে মাঠে ঘাটে ভিজে, মাটি আর ভিজে ঘাসে বসে থাকার ফল। অন্যবারের মতো এবারও জ্বরের প্রথম দিকটা বেশ ভালো লাগছিল, তেমন একটা শীত শীত, গা মরা মরাই, কুড়েমির ভাব। তাছাড়া স্কুল কামাইয়ের মজা তো আছেই। বিছানায় শুয়ে জানালার বাইরে মাদার গাছটায় একটা কাঠবিড়ালির খেলা দেখছিলাম। এমন সময় মা এসে একটা খুব তেতো ওষুধ খেতে দিলেন। আমি লক্ষ্মী ছেলের মতো ওষুধটা খেয়ে ঢকঢক করে গেলাস থেকে খানিকটা জল খেয়ে বাকি জলটা কুলুকুচু করে জানলা দিয়ে ফেলে দিলাম। মা খুশি হয়ে ঘর থেকে চলে গেলেন। তারপর চাদরটা ভালো করে টেনে মুড়ি দিয়ে পাশ বালিশটা জড়িয়ে আরাম করে শুতে যাব, এমন সময় একটা জিনিস চোখে পড়ল। দেখলাম কুলকুচির জলটা জানলার উপর খানিকটা পড়েছে, আর সেই জলে একটা কালো ছোট্ট পিঁপড়ে ভীষণ হাবুডুবু খাচ্ছে। ব্যাপারটা এমন অদ্ভুত লাগলো যে আমি আরো ভালো করে দেখবার জন্য আমার চোখ দুটো পিঁপড়ের একদম কাছে নিয়ে গেলাম। দেখতে দেখতে হঠাৎ কিরকম জানি মনে হলো পিঁপড়েটা আর পিঁপড়ে নয়, সেটা মানুষ। না, শুধু মানুষ নয়, সেটা যেন ঝন্টুর জামাইবাবু। মাছ ধরতে গিয়ে কাদায় পিছলে পুকুরে পড়ে গেছেন, আর সাঁতার ভালো জানেন না বলে খাবি খাচ্ছেন আর হাত পা ছুড়ছেন। মনে পড়ল ঝন্টুর জামাইবাবুকে বাঁচিয়েছিল ঝন্টুর বড়দা আর ওদের চাকর নরহরি। যেই মনে পড়া অমনি ইচ্ছে হলো আমিও পিঁপড়েটাকে বাঁচাই। জ্বর নিয়ে তড়াক করে বিছানা ছেড়ে উঠে পাশের ঘরে ছুটলাম। সেখানে বাবার রাইটিং প্যাড থেকে খানিকটা ব্লটিং পেপার ছিঁড়ে নিয়ে এক দৌড়ে ঘরে ফিরে এসে এক লাফে খাটে উঠে ব্লটিং পেপারের টুকরোটা জলে ঠেকিয়ে দিলাম। ঠেকাতেই চোঁ করে সব জলটুকু কাগজে উঠে এলো, আর পিঁপড়েটা হঠাৎ বেঁচে গিয়ে কেমন জানি থতমত খেয়ে দু একবার এদিক ওদিক ঘুরে সোজা নর্দমার ভিতরে চলে গেল। সেদিন আর পিঁপড়ে আসেনি। পরের দিন জ্বরটা বাড়ল। দুপুরের দিকে মা কাজ টাজ সেরে ঘরে এসে বললেন, ড্যাব ড্যাব করে জানলার দিকে চেয়ে আছিস কেন? এত জ্বর, ঘুম আসুক বা না আসুক, একটু চোখ বুজে চুপ করে পড়ে থাক না। মাকে খুশি করার জন্য চোখ বুঝলাম, কিন্তু মা বেরিয়ে যেতেই আবার চোখ খুলে নর্দমার দিকে দেখতে লাগলাম। বিকেলের দিকে সূর্যি যখন প্রায় মাদার গাছটার পেছনে চলে এসেছে, তখন দেখি একটা পিঁপড়ে নর্দমার ফাঁক দিয়ে উঁকি মারছে। হঠাৎ সেটা সুরুৎ করে জানলার বাইরে এসে পায়চারি আরম্ভ করে দিল। এটা সেই কালকের নাকানি চোবানি খাওয়া পিঁপড়েটা। আমি বন্ধুর কাজ করেছিলাম, সেটা মনে রেখে সাহস করে আবার আমার কাছে এসেছে। আমার আগে থেকেই ফন্দি আটা ছিল। ভাড়ার ঘর থেকে লুকিয়ে এক চিমটে চিনি এনে কাগজে মুড়ে আমার বালিশের পাশে রেখে দিয়েছিলাম। তার থেকে একটা বেশ বড় দানা বার করে জানলার ওপরে রাখলাম। পিঁপড়েটা হঠাৎ থমকে গেল। তারপর আস্তে আস্তে দানাটার কাছে এগিয়ে গিয়ে সেটাকে বার কয়েক এদিক থেকে ওদিক থেকে গুঁতিয়ে দেখল।
তারপর হঠাৎ কি জানি কি ভেবে বোঁ করে ঘুরে নর্দমার ভেতর চলে গেল। আমি ভাবলাম, বারে বা, এমন সুন্দর খাবার জিনিসটা দিলাম আর পিঁপড়ে ভায়া সেটাও ফেলে টেলে উধাও। তাহলে এখানে আসবারই কি দরকার ছিল? কিছুক্ষণ পরেই ডাক্তারবাবু এলেন। এসে আমার নাড়ি দেখলেন, জিভ দেখলেন, আর বুকে পিঠে স্টেথোস্কোপ লাগিয়েও দেখলেন। দেখে দেখে বললেন যে তেতো ওষুধটা আরো 2বার খেতে হবে, আর খেলে নাকি 2 দিনের মধ্যেই জ্বর ছেড়ে যাবে। আমার তো শুনেই মন খারাপ হয়ে গেল। জ্বর ছাড়া মানেই স্কুল, আর স্কুল মানেই দুপুরটা মাটি। দুপুরবেলায় যে কত পিঁপড়ে আসে আমার জানালা দিয়ে! যাই হোক, ডাক্তারবাবু ঘর থেকে বেরোনো মাত্র আবার জানলার দিকে চাইতেই আমার মন ভালো হয়ে গেল। এবার একটা নয়, একেবারে ষাঁড় বাঁধা পিঁপড়ের দল বেরিয়ে আসছে নর্দমা দিয়ে। নিশ্চয়ই সামনের পিঁপড়েটা আমার চেনা পিঁপড়ে, আর নিশ্চয়ই ওই গিয়ে চিনির খবরটা দিয়ে অন্য পিঁপড়েগুলোকে সঙ্গে করে এনেছে। কিছুক্ষণ চেয়ে থাকতেই পিঁপড়ের বুদ্ধির নমুনাটা নিজের চোখেই দেখলাম। পিঁপড়েগুলো সবাই একজোটে চিনির দানাটাকে ঠেলতে ঠেলতে নর্দমার দিকে নিয়ে চলল। এ যে কি মজার ব্যাপার তা না দেখলে বোঝা যায় না। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি যদি পিঁপড়ে হতাম তাহলে নিশ্চয়ই শুনতাম ওরা বলছে, মারো জোয়ান হেইয়ো, और भी थोड़ा হেইয়ো, চলে ইঞ্জিন হেইয়ো। জ্বর ছাড়ার পর প্রথম কয়েকদিন স্কুলে খুব খারাপ লাগতো। ক্লাসে বসে খালি খালি আমার জানালার কথা মনে হতো। না জানি কত রকম পিঁপড়ে সেখানে আসছে আর যাচ্ছে। অবশ্যই আমি আসার আগে রোজই 2-3টে চিনির দানা জানালায় রেখে আসতাম, আর বিকেলে ফিরে গিয়ে দেখতাম সেগুলো আর নেই। ক্লাসে আমি বেশিরভাগ দিন বসতাম মাঝখানের একটি বেঞ্চিতে। আমার পাশে বসতো শীতল। একদিন পৌঁছতে একটু দেরি হয়েছে, আর গিয়ে দেখি শীতলের পাশে ফণি বসে আছে। আমি আর কি করি, পেছনের দিকে দেওয়ালের সামনে একটা খালি জায়গা ছিল, সেখানেই বসলাম। টিফিনের আগের ক্লাসটা ছিল ইতিহাসের। হারাধনবাবু তার সরু গলায় হ্যানিবলের বীরত্বের কথা বলছিলেন। হ্যানিবল নাকি কার্থেজ থেকে সৈন্য নিয়ে পুরো আল্পস পাহাড়টা ডিঙিয়ে ইতালি আক্রমণ করেছিলেন। শুনতে শুনতে হঠাৎ কিরকম জানি মনে হলো যে হ্যানিবলের সৈন্য এই ঘরের মধ্যেই রয়েছে, আর আমার খুব কাছ দিয়েই চলেছে। এদিকে ওদিকে চাইতেই আমার পিছনের দেওয়ালে চোখ পড়ল। দেখলাম একটা বিরাট লম্বা পিঁপড়ের লাইন দেওয়াল বেয়ে নেমে আসছে। ঠিক সৈন্যের মতো সারি সারি অসংখ্য কালো কালো খুদে খুদে পিঁপড়ে একটানা একভাবে চলেছে তো চলেছেই। নিচের দিকে চেয়ে দেখি মেঝের কাছে দেওয়ালে একটা ফাটল, আর এই সেই ফাটল দিয়ে পিঁপড়েগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। টিফিনের ঘন্টা পড়তেই দৌড়ে চলে গেলাম বাইরে, আমাদের ক্লাসের পেছন দিকটায়। গিয়ে সেই ফাটলটা খুঁজে বার করলাম। দেখলাম পিঁপড়েগুলো ফাটল দিয়ে বেরিয়ে ঘাসের ফাঁক দিয়ে সোজা চলেছে পেয়ারা গাছটার দিকে। পিঁপড়ের লাইন ধরে গিয়ে পেয়ারা গাছের গুড়ির কাছে যে জিনিসটা বেরোলো সেটাকে দুর্গ ছাড়া আর কি বলবো। স্পষ্ট দেখলাম একটা দুর্গের মতো উঁচু মাটির ঢিবি, আর তার তলার দিকে একটা গেট, আর সেই গেট দিয়ে ষাঁড় বেঁধে ঢুকছে পিঁপড়ের সৈন্যদল।
আমার ভীষণ ইচ্ছে হলো দুর্গের ভেতরটা একটু দেখি। পকেটে আমার একটা পেন্সিল ছিল। তার ডগাটা দিয়ে ঢিবির ওপরের মাটিটা আস্তে আস্তে একটু করে সরাতে লাগলাম। প্রথমে কিছুই চোখে পড়ল না, কিন্তু তারপর যা দেখলাম তাতে আমি সত্যিই অবাক। দুর্গের ভেতর অসংখ্য ছোট ছোট খুপড়ি, আর সেই খোপড়ির একটা থেকে আরেকটায় যাবার জন্য অসংখ্য কিলবিলের সুড়ঙ্গ। কি আশ্চর্য! কি অদ্ভুত! এই খুদে খুদে হাত পা দিয়ে এরকম ঘর বানালো কি করে এরা? এত বুদ্ধি কি করে এদের? এদেরও কি স্কুল আছে, মাস্টার আছে? এরাও কি লেখাপড়া শেখে, অঙ্ক কষে, ছবি আঁকে, কারিগরি শেখে? তাহলে কি মানুষের সঙ্গে এদের কোনো তফাৎ নেই, খালি চেহারা ছাড়া? কই, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া এরা তো নিজের বাড়ি নিজেরা তৈরি করতে পারে না। এমনকি ভুলোর মতো পোষা কুকুরও পারে না। অবশ্যই পাখিরা বাসা বানাতে পারে, কিন্তু তাদের একটা বাসাতে আর কটা পাখি থাকতে পারে? এদের মতো দুর্গ বানাতে পারে পাখি, যাতে হাজার হাজার পাখি একসঙ্গে থাকবে। দুর্গের খানিকটা ভেঙে যাওয়াতে পিঁপড়েদের মধ্যে খুব গোলমাল পড়ে গিয়েছিল। আমার খুব কষ্ট হলো। মনে মনে ভাবলাম, এদের যখন ক্ষতি করেছি তখন এবার উল্টে কোনো উপকারও করতে হবে। তা না হলে আমাকে ওরা শত্রু বলে ভাববে, আর আমি সেটা মোটেই চাই না। আসলে আমি তো ওদের বন্ধু। তাই পরদিন স্কুলে যাবার সময় মা আমাকে যে সন্দেশটা খেতে দিয়েছিলেন, তার অর্ধেকটা খেয়ে বাকিটা শালপাতায় মুড়ে প্যান্টের পকেটে নিয়ে নিলাম। স্কুলে পৌঁছে ক্লাসের ঘন্টা পড়ার আগেই সেটা পিঁপড়ের ঢিবির পাশে রেখে এলাম। বেচারাদের নিশ্চয়ই খাবার খুঁজতে অনেক দূর যেতে হয়। আজ বাড়ি থেকে বেরিয়েই দেখবে খাবারের পাহাড়। এটা কি কম উপকার হলো? এর কিছুদিন পরেই আমাদের গরমের ছুটি হয়ে গেল, আর আমারও পিঁপড়েদের সঙ্গে বন্ধুত্বটা বেশ ভালো জমে উঠল। পিঁপড়েদের দেখে দেখে তাদের বিষয়ে যেসব আশ্চর্য জিনিস জানতে পারছিলাম, সেগুলো মাঝে মাঝে বড়দের বলতাম, কিন্তু ওরা কোনো গাঁই করতো না। সবচেয়ে রাগ হতো যখন ওরা আমার কথা হেসে উড়িয়ে দিত। তাই একদিন ঠিক করলাম যে এবার থেকে আর কাউকে কিচ্ছু জানাবো না। যা করব নিজেই করব, আর যা জানবো নিজেই জানবো। একদিন একটা ব্যাপার হলো। তখন দুপুরবেলা আমি ঝন্টুদের বাড়ির পাঁচিলের গায়ে একটা লাল পিঁপড়ের ঢিবির পাশে বসে পিঁপড়েদের খেলা দেখছি। অনেকে বলবে, লাল পিঁপড়ের ঢিবির পাশে তো বেশিক্ষণ বসা যায় না, কারণ পিঁপড়ে কামড়াবে যে। এটা ঠিকই যে আগে থেকে লাল পিঁপড়ের কামড় আমি খেয়েছি, কিন্তু কিছুদিন থেকে দেখছি ওরা আর আমাকে কামড়ায় না। তাই বেশ নিশ্চিন্ত মনে বসে পিঁপড়ে দেখছিলাম। এমন সময় হঠাৎ দেখি চিকু আসছে। চিকুর কথা আগে বলিনি। ওর ভালো নাম শ্রীকুমার। আমাদের ক্লাসেই পড়ে, কিন্তু আমাদের চেয়ে নিশ্চয়ই অনেক বড়, কারণ ওর গোঁফদাড়ি বেরিয়ে গেছে। চিকু খালি সর্দারি করে, তাই ওকে কেউ ভালোবাসে না, আমিও না। কিন্তু তাই বলে আমি কখনো ওর সঙ্গে লাগতে যাই না, কারণ আমি জানি যে ওর গায়ে খুব জোর। চিকু আমায় দেখতে পেয়ে বলল, এই ক্যাবলা, ওখানে ওত পেতে বসে কি হচ্ছে? আমি চিকুর কথায় কান দিইনি, কিন্তু ও দেখলাম আমার দিকেই এগিয়ে আসছে। আমি পিঁপড়েগুলোর দিকে দেখতে লাগলাম। চিকু আমার কাছে এসে আবার বলল, কি হচ্ছে কি? হাবভাব দেখে সুবিধের লাগছে না তো।
আমি আর লুকোবার চেষ্টা না করে সত্যি কথাটাই বলে দিলাম। চিকু শুনে দাঁত খিচিয়ে বলল, পিঁপড়ে দেখছিস মানে? ওর মধ্যে আবার দেখবার কি আছে? আর পিঁপড়ে কি তোর নিজের বাড়িতে নেই যে এখানে আসতে হবে? আমার ভারী রাগ হলো। আমি আর যাই করি না কেন, তাতে তোর কি রে বাপু? সবটাতে নাক গলানো আর সর্দারি। আমি বললাম, আমার দেখতে ভালো লাগে তাই দেখছি। পিঁপড়ের ব্যাপার তুমি বুঝবে না। তোমার নিজের যা ভালো লাগে তাই করো না গিয়ে। এখানে জ্বালাতে এলে কেন? চিকু আমার কথা শুনে বেড়ালের মতো ফ্যাস করে উঠে বলল, ও, দেখতে ভালো লাগে? পিঁপড়ে দেখতে ভালো লাগে? তবে দেখ দেখ দেখ। এই বলতে বলতে আমি কিছু করবার আগেই চিকু ৩ লাথিতে পিঁপড়ের ঢিবিটা একেবারে থ্যাবড়া করে মাটির সঙ্গে মিশিয়ে দিল। আর সেই সঙ্গে বোধহয় কম করে ৫০০ পিঁপড়ে থেতলে ভেতলে মরে টরে একাকার হয়ে গেল। লাথি মেরেই চিকু হাসতে হাসতে চলে যাচ্ছিল। এমন সময় আমার মাথার মধ্যে হঠাৎ কি জানি একটা হয়ে গেল। আমি এক লাফে চিকুর পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ে তার চুলের মুঠি ধরে তার মাথাটা দুমদুম করে ৪-৫ বার ঝন্টুদের পাঁচিলে ঠুকে দিলাম। তারপর চিকুকে ছেড়ে দিতে সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। আমি নিজে যখন বাড়ি ফিরলাম তার আগেই চিকু এসে নালিশ করে গেছে। কিন্তু আশ্চর্য, মা আমাকে প্রথমটা মারেওনি, বকেওনি। আসলে মা বিশ্বাসই করেনি। কারণ আমি তো এর আগে কারুর গায়ে হাত কখনো তুলিনি। তাছাড়া মা জানতেন যে আমি চিকুকে ভয় পাই। কিন্তু মা যখন আমায় ব্যাপারটা জিজ্ঞেস করলেন তখন আমি মিথ্যে কথা বলতে পারলাম না। মা তো শুনে অবাক। বললেন, বলিস কি, তুই সত্যিই চিকুর মাথা ফাটিয়ে দিয়েছিস? আমি বললাম, হ্যাঁ, দিয়েছি। শুধু চিকু কেন, যে পিঁপড়ের বাসা ভাঙবে তারই মাথা ফাটিয়ে দেব। এটা শুনে মা সত্যি ভীষণ রেগে আমায় অনেকগুলো কিল চড় মেরে ঘরের দরজা বন্ধ করে দিলেন। সেদিন শনিবার ছিল। বাবা তাড়াতাড়ি কোর্ট থেকে ফিরলেন। ফিরে মার কাছে সব শুনে টুনে আমার ঘরের দরজার বাইরে থেকে তালা চাবি দিয়ে দিলেন। কিন্তু মারটার খাওয়ার জন্য পিঠে একটু ব্যথা করলেও মনে কোনো দুঃখ ছিল না। আমার কেবল দুঃখ হচ্ছিল ওই পিঁপড়েগুলোর জন্য। সেবার পরিমলদিদের সাহেবগঞ্জের কাছে রেলগাড়িতে ভীষণ কলিশন লেগে শুনেছিলাম প্রায় ৩০০ লোক মরে গিয়েছিল। আর চিকুর ৩ লাথিতেই এতগুলো পিঁপড়ে মরে গেল। কি অন্যায়, কি অন্যায়, কি অন্যায়! বিছানায় শুয়ে শুয়ে এই সব ভাবতে ভাবতে মাথাটা কেমন ঝিমঝিম আর গাটা শীত শীত করতে লাগলো। আমি চাদরটা টেনে মুড়ি দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। তারপর কখন জানি না ঘুমিয়ে পড়েছি। হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। খুব সরু মিহি একটা শব্দ, ভারী সুন্দর, কতকটা গানের মতো, তালে তালে উঠছে আর নামছে। আমি এদিক ওদিক কান পেতেও বুঝতে পারলাম না শব্দটা কোন দিক থেকে আসছে। খুব দূরে কোথাও গান টান হচ্ছে মনে হয়। কিন্তু এই রকম গান তো আগে কখনো শুনিনি। এই দেখো, গান শুনতে শুনতে কখন যে নর্দমা দিয়ে ইনি এসে হাজির হয়েছেন তা তো টেরই পাইনি। এবার আমি ঠিক চিনলাম, এ আমার চেনা সেই পিঁপড়ে যাকে জল থেকে বাঁচিয়েছিলাম। আমার দিকে চেয়ে সামনের দুটো পা মাথায় ঠেকিয়ে নমস্কার করছে। কি নাম দেওয়া যায় এর? কালী, কেষ্ট, কালাচাঁদ। ভেবে দেখতে হবে। বন্ধু অথচ নাম নেই, সে কি করে হয়?
আমি আমার হাতের তেলোটা চিৎ করে জানলার উপর রাখলাম। পিঁপড়েটা সামনের পা দুটো মাথা থেকে নামিয়ে আস্তে আস্তে আমার হাতের দিকে এগিয়ে এলো। তারপর আমার কড়ে আঙুল বেয়ে হাতের ওপর উঠে আমার তেলোর হিজিবিজি মাপের নদীর মতো লাইনগুলোর ওপর দিয়ে বেশ চলে ফিরে বেড়াতে লাগলো। এমন সময় দরজায় হঠাৎ খুট করে একটা শব্দ হওয়াতে আমি চমকে উঠলাম। আর আমার এখনো মনে আছে, যদিও আমি তখন খুব ছোট। আর আজ একটা অদ্ভুত ব্যাপার হলো। ইনজেকশন নিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে একটা বিরাট পিঁপড়ের দল মরা পিঁপড়েটাকে ঠিক ইন্দ্রনাথ দাদুর মতো করে শ্মশানে নিয়ে যাচ্ছে। ১০-১২টা পিঁপড়ে তাকে কাঁধে নিয়েছে, আর বাকি পিঁপড়েগুলো সারি বেঁধে ঠিক কীর্তনের মতো গান গাইতে গাইতে চলেছে। বিকেলে মা কপালে হাত দিতেই ঘুমটা গেল ভেঙে। জানলার দিকে চেয়ে দেখলাম যে মরা পিঁপড়েটা আর সেখানে নেই। সেবার জ্বরটা সহজে ছাড়ছিল না। ছাড়বে কি করে? দোষ তো এদেরই। বাড়ির সব লোক যে পিঁপড়ে মারতে আরম্ভ করেছিল। সারা দিন যদি ওরকম পিঁপড়ের চিৎকার শুনতে হয়, তাহলে তো মন খারাপ হয়ে জ্বর বাড়বেই। আবার আরেকটা মুশকিল, এরা যখন ওদিকে ভাড়ার ঘরে কিংবা উঠোনে পিঁপড়ে মারত, আমার জানলায় তখন অন্য পিঁপড়ের দল এসে ভীষণ কান্নাকাটি করত। বেশ বুঝতাম যে এরা চাইছে তাদের হয়ে আমি একটু কিছু করি। হয় পিঁপড়ে মারা বন্ধ করি, না হয় যারা মারছে তাদের শাসন করি। কিন্তু আমার যে অসুখ, তাই আমার গায়ে তেমন জোর ছিল না। আর থাকলেও বড়দের কি আর ছোটরা শাসন করতে পারে? শেষ পর্যন্ত একদিন একটা ব্যবস্থা করতেই হলো। সেটা ঠিক কোন দিন তা আমার মনে নেই। খালি মনে আছে যে সেদিন খুব ভোরে ঘুম ভেঙে গিয়েছিল। আর ঘুম ভাঙতেই শুনতে পেলাম ফটিকের মা চেঁচিয়ে বলছে যে তার কানের ভিতর নাকি রাত্রিবেলা একটা ডেও পিঁপড়ে ঢুকে কামড়ে দিয়েছে। এটা অবশ্যি শুনে আমার খুব হাসি পেয়েছিল। কিন্তু তারপরেই ঝাঁটা পেটার আওয়াজ আর চিৎকার শুনে বুঝলাম যে পিঁপড়ে মারা আরম্ভ হয়ে গেছে। তারপর একটা অদ্ভুত ব্যাপার হলো। হঠাৎ মিহি গলায় শুনতে পেলাম কারা যেন বলছে, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। জানলা থেকে চেয়ে দেখি পিঁপড়ের দল এসে গেছে, আর ভীষণ ব্যস্তভাবে জানলার ওপর ঘোরাফেরা করছে। পিঁপড়ের মুখে এই কথা শুনে আমি আর থাকতে পারলাম না। অসুখ বিসুখ ভুলে গিয়ে বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বারান্দায় বেরিয়ে গেলাম। প্রথমটা বুঝতে পারলাম না কি করব। তারপর হাতের কাছে একটা কলসি দেখে সেটাকে আছাড় মেরে ভেঙে ফেললাম। তারপর আর যা করার কিছু মতো ছিল সব কিছু ভাঙতে শুরু করে দিলাম। ফন্দিটা ভালোই এঁটেছিলাম, কারণ আমার কাণ্ড দেখে পিঁপড়ে মারা বন্ধ হয়ে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে মা, বাবা, ছোট পিসিমা, সাবিবি যে যে ঘরে ছিল সব হাঁ হাঁ করে বেরিয়ে এসে আমায় জাপটে ধরে কোলপাজা করে তুলে এনে খাটের ওপর ফেলে ঘরের দরজা তালা চাবি দিয়ে বন্ধ করে দিল। আমি মনে মনে খুব হাসলাম, আর আমার জানলার পিঁপড়েগুলো আনন্দে নাচতে নাচতে সাবাস সাবাস বলতে বলতে বাড়ি ফিরে গেল। এরপরে আমি আর খুব বেশি দিন বাড়িতে ছিলাম না, কারণ একদিন ডাক্তারবাবু এসে দেখে বললেন যে বাড়িতে আমার চিকিৎসার সুবিধে হবে না, তাই আমাকে হাসপাতালে যেতে হবে। এখন আমি যেখানে আছি সেটা একটা হাসপাতালের ঘর। ৪ দিন হলো আমি এখানে এসেছি। প্রথম দিন আমার ঘরটা খুবই খারাপ লেগেছিল, কারণ এত পরিষ্কার ঘর যে দেখলেই মনে হয় এখানে পিঁপড়ে থাকতেই পারে না। নতুন ঘর কিনা, তাছাড়া ফাটল টাটল কিচ্ছু নেই।
একটা বড় আলমারিও নেই যার তলায় বা পেছনে পিঁপড়ে থাকবে। নর্দমা একটা আছে বটে, কিন্তু সেটাও ভীষণ পরিষ্কার। তবে হ্যাঁ, ঘরে একটা জানালা আছে, আর জানালার ঠিক বাইরে একটা আম গাছের মাথা, আর তার একটা ডাল জানালার বেশ কাছে এসে পড়েছে। বুঝলাম, পিঁপড়ে যদি থাকে তা ওই ডালেই থাকবে। কিন্তু প্রথম দিন জানলার কাছে যাওয়াই হলো না। কি করে যাব? সারাদিন ধরেই হয় ডাক্তার, না হয় নার্স, না হয় বাড়ির কোনো লোক আমার ঘরের মধ্যে ঘুরঘুর করছে। দ্বিতীয় দিনেও একই ব্যাপার। ভীষণ মন খারাপ হয়ে গেল। একটা ওষুধের বোতল তো ছুঁড়ে ভেঙেই ফেললাম, আর তাতে নতুন ডাক্তারবাবু বেশ চটে গেলেন। এ ডাক্তারবাবু যে বেশি ভালো লোক না, সে তার গোঁফ আর চশমাটা দেখেই বুঝতে পারা যায়। ৩ দিনের দিন একটা ব্যাপার হলো। তখন ঘরে আর কেউ ছিল না, খালি একজন নার্স কোণার চেয়ারে বসে একটা বই পড়ছিল। আমি চুপচাপ শুয়ে কি যে করব তা ভেবেই পাচ্ছিলাম না। এমন সময় একটা ধমকের আওয়াজ পেয়ে নার্সের দিকে চেয়ে দেখি ওর হাত থেকে বইটা কোলে পড়ে গেছে, আর ও ঘুমিয়ে পড়েছে। আমি তাই না দেখে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে পা টিপে টিপে জানলার দিকে গেলাম। তারপর জানলার নিচের দিকের খড়খড়িতে পা দিয়ে উঠে খানিকটা উঁচু হয়ে শরীরটা যতখানি পারি জানলার দিকে বার করে হাত বাড়িয়ে আম গাছের ডালটা ধরে টানতে লাগলাম। এমন সময় আমার ডান পাটা খড়খড়ি থেকে হড়কে গিয়ে একটা খট করে আওয়াজ হলো, আর সেই আওয়াজ শুনেই নার্সটার ঘুম ভেঙে গেল। আর যায় কোথা! একটা বিকট চিৎকার দিয়ে নার্সটা ছুটে এসে আমায় জড়িয়ে ধরে টেনে হিঁচড়ে বিছানায় নিয়ে ফেলল, আর সেই সঙ্গে আরও অন্য লোক এসে পড়ল। তাই আমিও আর কিচ্ছু করতে পারলাম না। ডাক্তারবাবু চটপট আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন। আমি ওদের কথাবার্তা থেকে বুঝলাম যে ওরা ভেবেছিল আমি বুঝি জানলা দিয়ে লাফিয়ে পড়তে গিয়েছিলাম। কি বোকা ওরা! অত উঁচু থেকে লাফিয়ে পড়লে তো মানুষ হাত পা ভেঙে মরেই যাবে। ডাক্তারবাবু চলে গেলে পর আমার আবার ঘুম পেতে লাগলো, আর বাড়িটার জানলার কথা মনে করে ভীষণ মন খারাপ হতে লাগলো। কবে যে আবার বাড়ি ফিরে যাব কে জানে। ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছি। এমন সময় মিহি গলায় শুনলাম, সিপাহী হুজুর হাজির হ্যায়, সিপাহী হাজির। চোখ খুলে দেখি আমার খাটের পাশে টেবিলের সাদা চাদরে ওষুধের বোতলটার ঠিক পাশে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে লাল কাঠ পিঁপড়ে। নিশ্চয়ই গাছ থেকেই আমার হাতে উঠে এসেছিল ওরা, আর আমি টেরই পাইনি। আমি বললাম, সেপাই? জবাব এলো, হ্যাঁ হুজুর। আমি বললাম, কি নাম তোমাদের? একজন বলল, লাল বাহাদুর সিং। আরেকজন বলল, লাল চাঁদ পাড়ে। আমি তো মহা খুশি, কিন্তু তাও ওদের দুজনকে সাবধান করে দিলাম যে ওরা যেন বাইরের লোক এলে একটু লুকিয়ে টুকিয়ে থাকে, তা না হলে মারা পড়তে পারে। লালচাঁদ আর লাল বাহাদুর মস্ত সেলাম ঠুকে বলল, বহুত আচ্ছা হুজুর। তারপর ওরা দুজনে মিলে একটা চমৎকার গান আরম্ভ করে দিল, আর আমিও সেই গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। এবার তাড়াতাড়ি কালকের ঘটনাটা বলে নি, কারণ ঘড়িতে ঢং ঢং করে ৫টা বাজল। ডাক্তারবাবুর আসার সময় হয়ে গেছে। কাল হয়েছে কি, বিকেলের দিকে শুয়ে শুয়ে লাল বাহাদুর আর লাল চাঁদের কুস্তি দেখছি। আমি বিছানায়, ওরা টেবিলে। দুপুরবেলা আমার ঘুমোবার কথা, কিন্তু কাল ওষুধ খেয়ে আর ইঞ্জেকশন নিয়েও ঘুম আসেনি।
কিংবা এও বলতে পারি যে আমি ঘুম ইচ্ছে করেই আনিনি। দুপুরবেলা ঘুমোলে আর আমার পিঁপড়ে বন্ধুদের সঙ্গে খেলা করব কখন? কুস্তি খুব জোর চলছিল। কে যে জিতবে তা বোঝা যাচ্ছিল না। এমন সময় হঠাৎ খটখট করে জুতোর আওয়াজ পেলাম। এই রে, ডাক্তারবাবু আসছেন! আমি বন্ধুদের দিকে ইশারা করতেই লাল বাহাদুর চট করে টেবিলের নিচে চলে গেল। কিন্তু লালচাঁদ বেচারা কুস্তি করতে করতে চিত হয়ে হাত পা ছুটছিল, তাই সে অত তাড়াতাড়ি পালাতে পারল না। তার জন্য একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল। ডাক্তারবাবু এসে টেবিলের ওপর লালচাঁদকে দেখে ইংরাজিতে কি একটা রাগী কথা বলেই হাত দিয়ে এক ঝাপটা দিয়ে ওকে টেবিল থেকে ফেলে দিলেন। লালচাঁদ যে ভীষণ জখম হলো সে আমি ওর চিৎকার শুনেই বুঝতে পারলাম। কিন্তু আমি আর কি করব? ডাক্তারবাবু ততক্ষণে নাড়ি দেখবেন বলে আমার হাত ধরে নিয়েছেন। একবার হাত ঠেলে উঠতে চেষ্টা করলাম, তাই দেখে আবার নার্স এসে অন্য দিক থেকে আমায় চেপে ধরল। পরীক্ষা শেষ হলে ডাক্তারবাবু রোজকার মতো আজও গোমরা মুখ করে গোঁফের পাঁশটা চুলকোতে চুলকোতে দরজার দিকে ফিরছেন। এমন সময় হঠাৎ কী কারণে যেন তিরিং করে লাফিয়ে মুখ দিয়ে ৩-৪ বার বাংলা ইংরাজি মেশানো বিশ্রী শব্দ করলেন। ইস! উহ! আউচ! তারপর সে এক কী কাণ্ড! স্টেথোস্কোপ ছিটকে গেল, চশমা পড়ে ভেঙে গেল, কোট খুলতে গিয়ে বোতাম ছিঁড়ল, টাই খুলতে গিয়ে গলায় ফাঁস লেগে বিষম লাগলো। শেষকালে শার্ট খোলায় গেঞ্জির ফুটো অবধি বেরিয়ে পড়ল। তবু ডাক্তারবাবুর লাফানি আর চেঁচানি থামল না। আমি তো অবাক! নার্স বলল, কি হয়েছে স্যার? ডাক্তার লাফাতে লাফাতে বললেন, অ্যান্ট, রেড অ্যান্ট, আস্তিন বে, উফ উফ! হু হু, বাবা, আমি কি আর বুঝতে পারিনি? এখন বোঝো ঠেলা। আস্তিন বেয়ে উঠেছে লাল বাহাদুর সিং বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে। তখন যদি এরা আমায় দেখতো তাহলে আর বলতো না যে সদানন্দ হাসতে জানে না।